সত্যি আজকের ঘটনাটা বড়ই অদ্ভুত আর বড়ই ভৌতিক। এমন ঘটনা আমি কোনোদিন শুনেছি বলে তো মনে হয় না। তোমাদের সোনা দিদিভাই হয়তো অবশ্যই শুনেছে। হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি আগেও বলেছি আর এখনো বলবো, তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর হ্যাঁ, ঘটনাটা শুরু করার আগে আরেকটা কথা বলতেছি, এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি এখনো অবধি আমাদের চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। আর যদি ঘটনাটা বলতে কোনো রকম ভুলচুক করে থাকি তাহলে তোমাদের পরিবারে একটা ছোট সদস্য ভেবে ক্ষমা করে দিও। তো চলো এবার ঘটনার দিকে যাওয়া যাক। তো এই ঘটনাটা আমায় বলে অভিনব ভাই। আমি অভিনব ভাইকে রিসেন্টলি পাই আমার ডিসকর্ডে। একটা জিনিস নেবার জন্য আমি অভিনব ভাইকে ডেকেছিলাম, কেন কি আমাদের অভিনব ভাইও একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছে। আর রিসেন্টলি আমিও কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছিলাম, জানকারি নিচ্ছিলাম তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো ওখান থেকে আমি অভিনব ভাইকে পাই, আর অভিনব ভাই আমাকে এই ঘটনাটা বলে। তো অভিনব ভাই বলে, আমার কলেজ শেষ হয়ে 1 বছর, মা বাবার মুখে ভয়েসের ছাপ পড়ছে, যেটা দেখে একদমই ভালো লাগে না। কাজবাজ খোঁজার অনেক চেষ্টা করছি কিন্তু কোনো রকমই কাজবাজ খুঁজে পাচ্ছি না। আমি নিজের পাড়ায়ও অনেক কাজ খোঁজার চেষ্টা করেছি, পাড়ার বাইরেও অনেক চেষ্টা করেছি, অনেকই জায়গায় হাত পা মেরে দেখেছি, কিন্তু কোনো জায়গায় কাজ পাচ্ছি না। আর এরকম নয় যে আমার কলেজের মার্কস বা স্কুলের মার্কস দুটোই খারাপ, দুই জায়গায় মার্কস খুবই ভালো, কিন্তু আমার কাছে ডোনেশন দেওয়ার মতো টাকা পয়সা নেই। এটাই হলো প্রবলেম। তো এরকমভাবে যাবৎ 1-2 বছর যাবার পর অভিনব ভাই বলে, আমার বাড়িতে শুরু হয় একটুখানি ঝামেলা মা বাবার সাথে। এটা কি মা বাবা তখন একটাই জিনিস বলতে শুরু করে যে, তুই কাজবাজ খুঁজছিস না বাবা, এরকমভাবে কতদিন চলবে? আর আমরা কতদিন তোকে বসে আর খাওয়াবো এরকমভাবে? যে তুই কোনো, তোরও তো নিজের একটা ফিউচার আছে, তুই জীবনে আগে গিয়ে কী করবি? যেটা সবই বাড়িতে হয়, তোমরা সবাই জানো যে সবারই ফিউচারের একটা চিন্তা থাকে। তো যাই হোক, এমনভাবে যখন অভিনব ভাইকে বলে, অভিনব ভাই সত্যি, অভিনব ভাইয়ের খুব খারাপ লাগে যে না, মা বাবাই কি কথা বলছে আমাকে, এরকমভাবে কতদিন চলবে? তো বেশ এমন কিছুদিন আরও যেতে যেতে বাড়িতে শুরু হয় অনেক রকম ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি। এই কাজ নেই, টাকা পয়সা নেই, কিছু কেনার জন্য, কিছু খাবার জন্য, কিছু করার জন্য মা বাবার কাছে গিয়ে হাত পাতা, এই জিনিসটা করার জন্য ঘরে প্রচণ্ড অশান্তি শুরু হয়। ঠিক তখন অভিনব ভাই একদিন দুপুরবেলা খুব রাগে আর খুব কষ্টতে একটা ড্রয়ারের ভিতরে যা টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা বার করে নিয়ে, মানে ওইটা ঘরের মেন টাকা পয়সা নয়, ওটা অ্যাকচুয়ালি সংসারের যে কিছু দিনের খরচা যেটা হয়, বাজার খরচা, খাবার খরচা, ওই খরচার যে টাকাটা রাখা ছিল ওই টাকাটা ড্রয়ার থেকে বার করে নিয়ে একটা লেটার লিখে, আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি কোনো একটা জায়গায়, যেখানে গিয়ে আমি চেষ্টা করব যে যেন আমি কোনো চাকরি বাকরি পাই। তো এইরকমভাবে চিঠিটা লিখে স্টেশন থেকে একটা ট্রেন ধরে। ট্রেন ধরে সে আননোনলি ট্রেনটা ধরে, কেন কি সে ট্রেনের রুট জানতো না। আননোনলি একটা ট্রেন ধরে বলে, আমি কিছু 9-10 স্টেশন পর গিয়ে এক জায়গায় নামি, কেন কি ওখানে ওই ট্রেনের স্টেশনটা লাস্ট ছিল। আর স্টেশনের নামটা আমাকে অভিনব ভাই অবশ্যই বলেছে, কিন্তু আমি এখানে তোমাদেরকে বলতে পারবো না স্টেশনটার নাম, কেন কি দেখো এইটা ইয়ার এন্ডিং চলছে। আর ইয়ার এন্ডিংয়ের টাইমে ইউটিউব অনেক রকম নিজের পলিসি নিয়ে আসে, আর কোন পলিসিটাই কি হবে কন্ট্রোভার্সিয়াল জিনিসের জন্য, তাই আমি স্টেশনের নামটা হাইডই রাখলাম আজকে। আর হয়তো আজকের পর থেকে মাও তোমাদেরকে অনেক কিছু যখন ভিডিও বলবে তখন অনেক জায়গায় অনেক পার্ট বলতে পারবে না, কেন কি ইয়ার এন্ডিংয়ে অনেক রকমই ইউটিউবের এরকম আপডেট আসে, যের জন্য ইউটিউব ভিডিওসে প্রবলেম হয়। তো সরি টু সে, আবার ঘটনার দিকে যাই। তো ওই স্টেশনে নেবে অভিনব ভাই, কিন্তু ঘোরাঘুরি করে কিছু 5-6 মিনিট, ভাবে যে আমি কি করব, স্টেশনে যে নামলাম, স্টেশনে নেবে এবার করবোটা কি, কোথায় থাকবো, কোথায় খাবো, সত্যি কি এখানে আসলাম, চাকরি বাকরি কি পাবো? তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমি চলে গেলাম একটা জায়গায় খাবার খেতে। তো স্টেশনের সামনে একটা দোকান ছিল, ওখানে গিয়ে খাবার দাবার খেলাম। খাবার দাবার খেয়ে কিছু আশপাশে একটুখানি দেখা দেখি করলাম যে কীরকম বাড়িঘর, এখানে কেমন পরিবেশ, এখানে কীরকম দোকান ঘাট আছে। কিছু দোকানপাটেও কথা বললাম যে কাজের জন্য কোনো লোক লাগবে নাকি। তো এরকম বেশ কথাবার্তা বলতে বলতে কিন্তু কোনো কাজ হলো না। তো যাই হোক, সেই দিনকের মতো
দিনটা শেষ হয়ে গেল। আমি আবার স্টেশনে ফিরে আসলাম। স্টেশনে এসে আমি ব্যাগটা মাথায় দিয়ে স্টেশনেই কিন্তু সেদিনকের জন্য ঘুমিয়ে পড়ি। কিন্তু ওই ঘুম আর রাতে হয় না। কেন কি ওই রাত্রেবেলায় ওই মাথায় চিন্তা আসছে যে এই যে সময় আমি ঘর থেকে বেরিয়ে চলে আসলাম, মা-বাবা হয়তো চিন্তা করছে, মা-বাবা কি ভাবছে? এমনিই বয়স হয়ে গেছে। আরও আমি চিন্তা দেবার মতো কাজ করলাম। কতটাই খারাপ ছেলে না আমি কেন? তো এই জিনিসগুলো ভাবতে, ভাবতে কিন্তু অভিনব ভাইয়ের খুব খারাপ লাগে। এই জিনিস ভাবতে, ভাবতে কখন অভিনব ভাই নিজে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। তো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মাঝরাতে একবার অভিনব ভাইয়ের ঘুম ভাঙে। যখন ঘুম ভাঙে তখন সে দেখেন একজন বয়স্ক মহিলা এসে জিজ্ঞাসা করে, "বাবা এই ট্রেনটা কখন এখান থেকে ছাড়বে তুমি কি বলতে পারবে?" তখন আমি বলি যে, "না কাকিমা আমি বলতে পারবো না। আমি ট্রেন রুট খুব একটা ভালো করে জানি না।" তখন সে বলে যে, "আচ্ছা ঠিক আছে বাবা।" বলে কিন্তু সে আবার তার রাস্তায় চলে যান রিটার্ন। তো অভিনব ভাইও আবার উল্টো পাশ ঘুরে ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে স্টেশনের বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। হয়ে মুখ হাত পা ধুয়ে কিছু খাবার-দাবার খেয়ে বেরোলাম কাজের খোঁজে। কেন কি কাজ তো খুঁজতেই হবে। থাকতে তো কোনো জায়গায় অবশ্যই হবে। কিছু কাজ তো করতেই হবে। তো কেন কি আর বাড়ির দিকে যাবো কোন মুখ নিয়ে? বাড়ির দিকে যাওয়ার তো আর মুখ রেখে আসিনি না। এমনভাবে বেরিয়ে চলে আসলাম কিছু না বলে রাগ করে। তো যাই হোক এইসব ভাবতে, ভাবতে গেলাম খাবারের দোকানে। একটুখানি কচুরি তরকারি খেয়ে, একটা মিষ্টি খেয়ে বেরিয়ে গেলাম কাজের খোঁজে। তো এরকমভাবে কাজের খোঁজে বেরোতে, বেরোতে অনেক জায়গায়ই ঘুরলাম। অনেক কাউকে জিজ্ঞাসা করলাম যে এখানে কাজের লোক লাগবে কিনা? আমি এরকম যাবতীয় কাজ করে নেব। যাই হোক, এরকম করতে, করতে কাজ তো সেদিনকার মতো পেলাম না। তো যাই হোক আবার সেদিনটা পুরোটাই কেটে গেল। বড়ই ক্লান্ত লাগছিল। তো সেদিনকের মতো তো আর কাজ পেলাম না। তো যাই হোক বড় ক্লান্ত লাগছে। আবার ফিরে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে আবার বাথরুম-টাথরুম করে ফ্রেশ হয়ে চলে গেলাম সেই আমার যেই সিটে আমি শুয়েছিলাম আগের দিন রাত্রে, সেই সিটের কাছে। সেই সিটের কাছে গিয়ে আমি আবার ব্যাগ মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ি। তো সেদিনকে যাই হোক অতটা বেশি চিন্তা হয়নি আর। তো যাই হোক ভালোভাবে ঘুমিয়ে পড়ি সেদিনকে। তো ঘুমিয়ে যেতে কিন্তু আবার মাঝরাতে ঠিক আমার ঘুমটা ভাঙে আবারও কিন্তু। যখন ঘুমটা ভাঙে আমি দেখি সেই বয়স্ক মহিলা আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে দেখছেন। আমি হট করে চোখটা খুলে বলি যে, "কি হলো কাকিমা? কিছু বলবেন?" তখন সে বলে আবার সেম একই কথা যে, "বাবা তুমি কি বলতে পারবে এই ট্রেনটা এখান থেকে কখন ছাড়বে?" তখন কিন্তু অভিনব ভাই বলে, "না কাকিমা আমি তো আপনাকে কালকেও বললাম আমি ট্রেন রুট খুব একটা ভালো চিনি না। আমি বলতে পারবো না। আমি এখানে শুয়ে রয়েছি কিছু প্রবলেমের জন্য।" তো একটুখানি অভিনব ভাই ভাবলো আমি যদি একটুখানি খুলে এক্সপ্লেইন করে তাকে বলি হয়তো সে বুঝতে পারবে। তো সে বলল যে মানে সেই বয়স্ক মহিলাটা বলেন যে, "আচ্ছা ঠিক আছে বাবা।" বলে কিন্তু সে আবার তার রাস্তায় চলে যান। আর অভিনব ভাই কিন্তু আবার সেই উল্টো পাশ পেয়ে ঘুরে আবার ঘুমিয়ে পড়েন। এরকমভাবে বলে ২-৩ দিন কেটে যায় ওই স্টেশনে থেকেই। আর ওই কাজ খুঁজতে, খুঁজতে। একদিন অন্য সাইড যাচ্ছে তো আরেকদিন অন্য সাইড। সব সাইডেই কাজ খোঁজার চেষ্টা করছে। তো এমনভাবে কোনো কাজ কিন্তু অভিনব ভাই ওই ২-৩ দিনে পায়নি। আর ওই স্টেশনে এসে শুতো। আর প্রত্যেকদিন বলতো রাত্রেবেলার দিকে ঠিক মাঝরাতে হোক বা মানে রাত্রিবেলা হোক বাট রাত্রেবেলায় কেন কি অভিনব ভাইয়ের কাছে ফোন ছিল না। তো আর ওই রাত্রির ঘুমের মধ্যে ঘুরে কোথায় আছে স্টেশনের ঘড়ি সেটা দেখবে। তো সেটাও কিন্তু অভিনব ভাই করেনি। ফলে ওই রাত্রেবেলা প্রত্যেকদিন ওই ২-৩ দিন কিন্তু যতদিন আমি স্টেশনে শুয়েছি, সেই কিন্তু বয়স্ক মহিলাটা এসে আমাকে একই কথা জিজ্ঞাসা করত যে, "বাবা এই ট্রেনটা কখন ছাড়বে বলতে পারবে?" তো যাই হোক, এমনভাবে বেশ ২-৩ দিন কেটে যাবার পর আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমার কাছে যা টাকা আছে, এইটা নিয়ে আমি একটা ছোট ঘর ভাড়া করব। কেন কি স্টেশনে থেকে আর শরীর দিচ্ছে না আমার। কেন কি এখানে না ঠিক করে শুতে পাচ্ছি, আর নাই এই স্টেশনের সামনের খাবার খেয়ে আমার পোষাচ্ছে। তো এই স্টেশনের সামনের এই খাবার খেয়ে আমার পোষাচ্ছে। আমি নিজের মতো নিজে রান্না করে খাবো ওইটাই ভালো। আর এখানে যা মানে এই কচুরি তরকারির দাম, এই কচুরি তরকারির দামে তো আমার দুবেলার ভাত ডাল হয়ে যাবে। তো এটা ভেবে অভিনব ভাই চলে যান ঘরের খোঁজে। তো ভালো কথা। তো ঘর খুঁজতে, খুঁজতে আমি একজনকে পাই যে বলে যে হ্যাঁ, একটা ঘরের সন্ধান আছে। কিন্তু ওখানে আ কেউ নেই কিন্তু। আর ওটা কিন্তু সেপারেট নয়। কিন্তু সেপারেট হবে না, কমন।
মানে ওখানে 5টা রুম আছে আর 5টা রুমের একটা বাথরুম এরকম ধরনের। তো অভিনব ভাই বলে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমায় একাই তো থাকবো, কোনো ব্যাপার হবে না। তো অভিনব ভাই বলে, হ্যাঁ কোনো ব্যাপার না, আমি তো একাই থাকবো। তো ওই ঘরটা অভিনব ভাই দেখতে চলে যান। তো ওখানে যখন ঘরটা দেখতে যায়, তো দেখে বেশ মানে পেছন দিকটা একটা কোনো ক্ষেত ছিল। কিসের ক্ষেত আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর রাত্রেবেলা কিরকম লাগবে সেটা জানি না, কিন্তু সকালবেলা খুব দারুণ লাগছে দেখতে। আর কিরকম ঘরটা, মানে 5টা রুম বানানো, এইদিকে 2টো আর এদিকে 3টে, একটুখানি মানে লাইক সিঙাড়ার মতো অনেকটা বলতে গেলে। তো বেশ দারুণভাবে বানানো, আর বেশ চারিপাশটাই গাছ জঙ্গল, খুবই ভালো লাগছে দেখতে। তো তখন আমি দেখে রুম টুমগুলো দেখলাম, যখন দেখে ভাবলাম যে হ্যাঁ খুবই ভালো লাগছে, আমার একা থাকার মতো, খুবই ভালো। আর যে আদার্স রুমগুলো ছিল ওগুলো কিন্তু বন্ধ রয়েছে, মানে ওগুলো কোনো লোক নেই। মানে যদি আমি এই ঘরটা ভাড়া নিই তাহলে আমি একাই থাকবো। তো যাই হোক, আমি একাই থাকবো, কোনো ব্যাপার না, খুবই ভালো জায়গাটা লাগছে। তো আমি সব কিছু কথাবার্তা বলে ঘরটা ভাড়া নিয়ে নিই। ঘরটা ভাড়া নিয়ে আমার কাছে তো বেশি কিছু নেই, কিছু আর জামা প্যান্ট আর ওই যা টাকা পয়সা যা যাবতীয় ঘর থেকে নিয়ে এসেছিলাম কিছু, ওই ব্যাস। তো ওগুলো সব নিয়ে আমি পৌঁছে যাই ওই রুমে। রুমে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে আমি ওই রুমের মধ্যে শুয়ে আছি বেশ আরাম করে। যে হ্যাঁ, নিজের টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছি, যতই হোক ওটা আমার নিজের নয়, আমি ডয়ার থেকে বার করে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছে যে আমি নিজের টাকায় আমি একটা ঘর ভাড়া করে রয়েছি। তো বেশ ঘরটাকে দেখছি, ভালোই লাগছে। আর পুরো ওই 5টা রুমের মধ্যে থেকে আমি একাই ওই বাড়িতে। তো ভালো, কেন কি এখন বলতে গেলে আমার জন্য সেপারেট, কেন কি ওই বাথরুমটা এখন আমি ইউজ করব। তো এমন কিছুদিন কেটে গেল। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার জন্য এই রুমটা কিন্তু খুব লাকি। কেন কি কিছুদিন মধ্যেই আমি কিন্তু যেখানে কাজ পাচ্ছিলাম না, কেন কি আমি ওই জায়গায় গিয়ে সব মানে লেফট রাইট সাউথ ইস্ট ওয়েস্ট সব ঘুরে নিয়েছি। যেখানে আমি কাজ পাচ্ছিলাম না সেখানে কিন্তু আমি একটা ভালো মোবাইলের দোকানে কাজ পাই। যেখানে কিছুই নয়, আমাকে শুধু যে মোবাইলগুলো ওখানে দোকানে ছিল, কিছু পুরনো মোবাইলগুলো দেখাতে হতো, আর কিছু নতুন মোবাইল দেখাতে হতো, কিছু রিচার্জ করে দেওয়া, এইসব ছোটো মোটো কাজ ছিল মোবাইলের দোকানের। তো বেশ ভালোই কাজ পেলাম, বেশ ভালো টাকায় মাইনেতে। তো আমি তো খুব খুশি যে হ্যাঁ, এবার আমি ফাইনালি এতদিন পর চাকরি পেয়ে গেছি। তো আমি সেই কাজটা মনোযোগ দিয়ে করতে শুরু করলাম, কেন কি এত কষ্ট করে চাকরি পেয়েছি, যেই চাকরির জন্য ঘর ছেড়ে আসা, তো বুঝতেই পারছো। তো আমি যখন ওই চাকরিটা করতে শুরু করি, আমি ওখান থেকে ওই চাকরিটা করতে করতে ঘরের অনেক রকম জিনিস করি। যেরকম আমি ঘরে একটা নতুন, আমি ওখান থেকে কাজ করে নতুন ঘরের জন্য আমার খাটের জন্য নতুন গদি কিনি, ঠিক আছে। তারপর নতুন কিছু জামা প্যান্ট কিনি, নতুন কিছু জুতো কিনি। তো বেশ অনেক কিছু কিনি, কেন কি ওই রুমটা আমার জন্য খুব লাকি ছিল দেখছিলাম। কেন কি আমি ওই রুমটায় থাকতে বেশ আমার ভালোও লাগতো। আর অনেক কিছু আমি কিনেছিলাম ওই মোবাইলের দোকান থেকে কাজ করে। আর বেশ কটা টাকা জমিয়েও ছিলাম আমি। তো এমনভাবে কিন্তু আমার বেশ 1 বছর 1.5 বছর ভালোভাবে কেটে যান। 1-1.5 বছরে কিন্তু ওই বাড়িতে কোনো রকম ভাড়া আসেনি। কেন কি কারণ জানি না। কিন্তু তারপর হঠাৎ একদিন একটা আমারই বয়সের ছেলে ওইখানে আসেন, সেম সেই মানুষটার সাথে ঘর ভাড়া নিতে, মানে যার কাছ থেকে আমি ভাড়া নিয়েছিলাম। তো আমি দেখলাম যে সে, আমি ঘর থেকে মুখটা বার করে দেখলাম, কেন কি সেদিনকে আমার ছুটি ছিল, যে তারা বাড়ি ঘর দেখাচ্ছে, এরকম এরকম নতুন হয়তো সে ভাড়া নেবে। তো ভালো কথা, আমিও ভাবলাম যে যাই হোক চলো ভালো হলো, আমি তো একাই থাকতাম, এবার একজন সঙ্গী পাওয়া যাবে নতুন, হ্যাঁ প্রতিবেশী পাওয়া যাবে। তো এইটা ভেবে আমি বেশ আনন্দই করে আবার ঘরের ভেতর চলে গেলাম আবার। তো তারা ঘর ফর ঘুরে টুরে কিন্তু আমারই ঘর রুমের সামনে এসে দাঁড়িয়ে আমাকে ডাকেন। আমাকে ডাকে যখন, আমি ঘর থেকে বেরিয়ে এসে বলি, হ্যাঁ দাদা বলো কি হয়েছে। মানে যার কাছ থেকে আমি ভাড়া নিয়েছিলাম সে আমাকে ডাকে, কে অভিনব, ঘরে আছো? তো আমি ঘর থেকে বেরিয়ে এসে বলি যে হ্যাঁ দাদা বলো কি হয়েছে। বলছে এই যে তোমার নতুন প্রতিবেশী, দেখে নাও, ঠিক আছে। তখন আমি তাকে নমস্কার করি, হ্যালো ঠ্যালো জানাই। তো সেও আমাকে বেশ আনন্দ করে বলে যে, "বাহ! ভালো হলো। তুমি এখানে একা থাকতে। তো এবার আমরা একা থাকবো না।
আমরা বেশ বন্ধুর মতো থাকবো। তো যাই হোক ভালো কথা হলো। সেও খুব ফ্রেন্ডলি ছিল, ফ্রেন্ডলি নেচারের ছিল। দেখে বেশ ভালো লাগলো। আর দেখে বেশ খুশি হলাম তাকে। তো সেও ১-২ দিনের মধ্যে কিন্তু সেখানে চলে আসে আমাদের ওই রুমটার মধ্যে। আমাদের সেই বাড়িটার মধ্যে। তো যাই হোক আমি তার বাড়িতে গিয়ে যখন সে আসে ১ম আমি তার রুমে গিয়ে তাকে একটুখানি জিনিসপত্র গুছিয়ে-টুছিয়ে দিই। তার সাথে একটু হেল্প করে দিই। কেন কি তার নেচারটা বড়ই মানে ফ্রেন্ডলি ছিল। বড়ই অদ্ভুত নেচারের ছিল। তো তাকে আমি জিনিসপত্র গুছিয়ে দিই ঘরের। তার সাথে কিছু হেল্প করি। আমি রান্না করে তাকে বলি যে, "তোমাকে রান্না করতে হবে না। আমি রান্না করছি। তুমি আমার কাছ থেকেই খেয়ে নিও আজকের দিনটা।" কেন কি যাই হোক ঘরে এত কিছু জিনিস গোছানো-টোছানো নিয়ে হয়তো হাঁপিয়ে গেছো। তো সেও বলে যে, "হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। তাহলে তুমি রান্না করো। তোমার হাতের কিরকম রান্নার টেস্ট আজকে দেখিনি।" তো আমিও বেশ খুশি হয়ে একটুখানি চ্যালেঞ্জিং মুডে চলে আসলাম যে, "চলো আজকে কিন্তু ভালো করে রান্না করে খাবে দেখাতেই হবে। নতুন বন্ধু বলে কথা, ভালো করে রান্না করব।" তো বেশ আমিও গিয়ে রান্নাঘরে একদম লুঙ্গিটা টাইট করে লেগে পড়লাম ভালো করে রান্না বানানোর জন্য। তো যাই হোক রান্না-ঠান্না বানিয়ে নিয়ে আমি তার ঘরে গেলাম। বললাম, "নাও দেখো আমি বানিয়েছি খাবারগুলো কেমন লাগছে দেখো তো?" তখন সেই কিন্তু খেয়ে বলে, "বাহ! খুবই দুর্দান্ত রান্না করেছো। এমন দুর্দান্ত রান্না করতে পারো তুমি জানতাম না তো।" তো যাই হোক এই নিয়ে আমাদের ২-৪ কথা হতে আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। তো সেও আমারা সকালবেলা দুজনেই একসাথে কাজে বেরিয়ে যেতাম। আর সকালবেলা কাজ থেকে বেরিয়ে যাবার পর আমরা ঠিক রাত্রেবেলা যখন বাড়ি ফিরতাম, ঠিক আমাদের ১ ঘন্টা ০.৫ ঘন্টার ডিসট্যান্সে আমরা বাড়ি ফিরে যেতাম। মানে হয়তো সে কোনোদিন আগে ফিরে যেত বা কোনোদিন আগে আমি ফিরে যেতাম। আর যখনই আমরা দুজনে বাড়ি ফিরতাম, আমরা দুজন ফ্রেশ-ট্রেশ হয়ে চলে যেতাম নিজেদের রুমে। তো আমি ওর রুমে চলে যেতাম বা ও আমার রুমে চলে আসতো। আর বেশ বসে আমরা জমিয়ে গল্প করতাম। এই আজকে কি হলো? আজকে খবরে কি শোনা গেল? রাস্তাঘাটে আজকে নতুন কি দেখা গেল? যদি ফোনের দোকানে আমার কিছু হতো, তাহলে আমি সেটা তাকে বলতাম। সে যেখানে কাজ করতো, সেখানে কোনো রকম ঘটনা ঘটলে সে সেগুলো আমাকে বলত। বেশ এমনভাবে অনেকটা দিন কেটে গেল। কিন্তু বেশ হঠাৎ কটা দিন আর হ্যাঁ, আরেকটা জিনিস মাঝখানে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো ও কি কাজ করত ওইটা কিন্তু বলত না ও। কিন্তু ও বলত যে অনেক রকম ঘটনা বলত যে ওদের ওখানে এই ঘটেছে, ওদের ওখানে ওই ঘটেছে। কিন্তু ও কোনরকম এরকম কথার হিন্ট রাখতো না যেটা দিয়ে যেন আমি বুঝি বা এরকম কোনো জিনিস বলতো না যেটা দিয়ে আমি বুঝি যে অ্যাকচুয়ালি ও কাজটা কি করে। মানে একটুখানি মিস্টিরিয়াস ধরনের। তো যাই হোক আমি কোনোদিন এই জিনিসটায় ফোকাস করিনি। কিন্তু আমি এই জিনিসটা পরে নোটিস করেছি। তো যাই হোক এমনভাবে কিছুদিন কাটার পর হঠাৎ ও আমায় বলে যে, "বাহ! তুমি তো মোবাইলের দোকানে কাজ করে বেশ অনেক কিছু করে ফেলেছো।" আর আমি একটা নিজের তখন মোবাইলও কিনে ফেলেছি নিজের জন্য। সেই মোবাইলের দোকানেই কাজ করে একটা সেকেন্ড হ্যান্ড ফোন ওখান থেকেই নিয়েছিলাম ভালো দেখে বেছে। তো আমাকে বলে যে, "বেশ তুমি তো মোবাইলের দোকানে কাজ করে অনেক কিছুই জমিয়ে ফেলেছো, অনেক কিছুই করে ফেলেছো। বাহ! একা একার দ্বারা এত কিছু করা মানে মুখের কথা নয়।" তখন আমি ১ম এ ভেবেছিলাম এই কথাটা সে আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করার জন্য বলছে। কিন্তু পরে বুঝি যে এটা অ্যাপ্রিসিয়েশন ছিল না আমার জন্য। তো আমি তখন বলি যে, "হ্যাঁ, সত্যি এই কষ্ট করে অনেক এই কাজটা পেয়েছিলাম। কিন্তু কাজটা করে অনেক কিছু করতে পেরেছি আমি।" তো তাকে আমি বন্ধুর মতো খোলা মনে সব বলি। কিন্তু ও আমাকে এই কথাটা বলার পর কিন্তু যখন আমি তাকে রিটার্ন রিপ্লাইটা করি, ও আমাকে বলে, "আচ্ছা, ঠিক আছে। যাই হোক, চলো আমি গেলাম আজকে আমার রুমে। আর আজকে না শরীরটা বেশ ভালো লাগছে না।" তখন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। চলো কালকে আবার দেখা হবে। কালকে বিকালবেলা বেশ ভাবছি একটুখানি সিঙ্গারা খাবো। তো একটুখানি কালকে সিঙ্গারা নিয়ে আসবো। আর কালকে চাটা তুমি করো।" তখন সে বলে যে, "ও ঠিক আছে, কালকের কথা কালকে আছে, কালকে দেখা যাবে।" তো তখন আমি বলি, "আচ্ছা ঠিক আছে, চলো।" আমি ভাবলাম যে হয়তো ওর শরীরটা ভালো লাগছে না কোনো রকমভাবে বা আজকে হয়তো কাজে কোনো রকম তার সাথে কোনো ঘটনা ঘটেছে যার জন্য হয়তো কোনো রকম ফ্রাস্ট্রেশন হয়ে রয়েছে। তো এমনভাবে বেশ কয়েকদিন চলে গেল। ওর সাথে আমার একটুখানি বন্ধুত্ব মেশাটা একটু কম হয়ে গেল। কিন্তু ও দেখতাম আমার রুমে আসতো না। আমি ওর রুমে যদি যেতাম তাহলে ও চুপ করে দেখতাম একপাশ হয়ে ঘুরে শুয়ে রয়েছে। আমি আর একা কি দেখব? আমি হয়তো ওর জানলা থেকে একটুখানি বাইরে দেখতাম অন্ধকারের মধ্যে মাঠঘাটটা।
কিছু জোনাকি পোকা উড়ছে, আকাশটা কেমন লাগছে, তারা চমকাচ্ছে, চাঁদ, এইসব দেখতে, দেখতে কতক্ষণ ভালো লাগে। ও দেখতাম কোনো রকমই কথা বলত না। আমি ওকে বলতাম যে, "চলো ভাই আমি আমার ঘরে যাচ্ছি।" তো ও দেখতাম কিছু বলত না। ও শুধু, "হুম, যাও" বলে চুপ করে শুয়েই থাকতো ওরকম। তো বেশ এরকমভাবে কিছুদিন যাওয়ার পর ও আমাকে হঠাৎ একদিন একটা দেখলাম ডিজাইন করা খুব সুন্দর একটা বাস্ক এনে দেয়। ঠিক আছে? তখন আমি বলি, "এই বাস্কটা আমি কি করব? তুমি এই বাস্কটা আমাকে দিচ্ছ কেন?" তখন আমাকে বলে, সে বলে, "সে তো জানি আমি তোমার বাস্ক দরকার নেই। কিন্তু এই বাস্কটা এনে দিয়েছি তোমার জন্য যে তুমি এত টাকা পয়সা জমিয়েছো এই বাস্কর মধ্যে রাখবে।" তখন ও বলে যে, তখন অভিনব ভাই বলে যে, "বাস্কর মধ্যে রাখবো? আচ্ছা ঠিক আছে যখন তুমি ভালোবেসে এনেই দিলে, তাহলে অবশ্যই রাখবো।" তখন সে বলে, "হ্যাঁ, এই বাস্কটা ভালো করে কিন্তু গুছিয়ে রেখো, যেন পড়ে-টরে না যায়।" তখন অভিনব ভাই বলে, "না, না অবশ্যই। আমি অবশ্যই গুছিয়ে রাখবো। তোমার ভালোবেসে দেওয়া জিনিস কেন আমি এরকম অযত্ন করব?" তো ভালো কথা। তো এরকমভাবে আমি ওই বাক্সটাকে নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দিই। ঘরে রেখে দেওয়ার পর বেশ আমি দেখতে শুরু করলাম একটা জিনিস। কয়েকদিনের মধ্যে আমার যত যাবতীয় টাকা আমি ওই বাস্কর মধ্যে রেখেছিলাম, কেন কি ও আমাকে বলেছিল বাস্কর মধ্যে টাকা পয়সা রাখবে। তো যাই হোক বাস্কটা দেখতে বড়ই সুন্দর ছিল। মানে অনেকটা যে ট্রেজার বক্সগুলো হয় না? ঠিক ওরকম অনেকটা। তো আমি সত্যিকারের আমার টাকা পয়সাগুলো ওর মধ্যে গুছিয়ে রেখেছিলাম। আর কিন্তু আমি একটা জিনিস দেখলাম কয়েকদিনের মধ্যে যে ওই বাস্কর ভেতরে যে টাকা পয়সাগুলো আমি রেখেছিলাম, সেগুলো কোনো না কোনো রকমভাবে আমার কাছ থেকে কিন্তু খরচা হয়ে যায়। কোনোদিন আমার বেশ ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তো কোনো সময় আমার কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে ওই টাকাগুলো বাক্সর থেকে আমার কিন্তু যাই জমানো ছিল সবই বেরিয়ে যায়। আমার পুরো হাতটাই খালি হয়ে যায়। মানে আমার কাছে কোনো রকম সেভিংসই নেই আর। এবার যা হবে সেটা হলো আমার যে এই মাসের চাকরির থেকে টাকা পাবো সেইগুলোই থেকে গুছিয়ে রাখতে হবে। মাসে যা আর চাকরি থেকে টাকা পাবো ওটা থেকে আমাকে সেভিংস করতে হবে। তো বেশ এরকম দেখলাম আমি প্রত্যেকদিন কাজে যেতাম যখন, তারপর থেকে আমার বেশ দোকানের মধ্যে কারো না কারোর সাথে ঝামেলা হতো। কোনো না কোনো ছোট-মোটো জিনিস নিয়ে। হয়তো কাউকে রিচার্জ করে দিয়েছি, সে নাকি তার কাছে রিচার্জই যায়নি। সে এসে দোকানে আমাকে উল্টাপাল্টা বলছে যে, "তুমি কিরকম রিচার্জ করেছো? হ্যাঁ, রিচার্জ করেছো কি না করেছো আদৌ টাকাটা নিয়ে নিলে? আমার কাছে কোনো রকম রিচার্জ ঢোকেনি।" কাউকে ফোন দেখাচ্ছি, সে আমাকে হঠাৎ বলে ওঠে যে, "তোমাকে কি এই ফোন দেখাতে বলেছি? তুমি আমাকে ওই ফোনগুলো দেখাচ্ছ যেগুলো ভালো না।" তো মানে বড়ই অদ্ভুত রকমের দোকানে একটা আমার সাথে ঝগড়া ঝামেলা হতে শুরু করলো লোকের সাথে। যেগুলো কোনোদিন হয়নি। আমি বেশ শান্তশিষ্ট ভদ্র ছিলাম দোকানের মধ্যে। আর দোকানের যে দাদা ছিল, সে বেশ আমাকেই দোকানটা ছেড়ে দিত আমার উপরেই। কেন কি সে জানতো যে আমি যদি দোকানে বসে থাকি তাহলে কোনো রকম অসুবিধা নাই। কিন্তু তখন দাদা বলে যে, "হঠাৎ কি হলো রে ভাই তোর? তুই তো বেশ ভালোই দোকানদারি করতিস। হঠাৎ আজকাল তোর দোকানদার মানে যে কাস্টমার আসছে তাদের সাথেই ঝগড়া ঝামেলা হচ্ছে। এরমভাবে তো দোকানের রেপুটেশন খারাপ হবে ভাই।" তখন আমি বলি যে, "দাদা দেখো কি করব বলো তো? আমি রিচার্জটা করে দিলাম। এ বলছে রিচার্জ করিনি বা আমি বেশ ফোনটা ভালো ফোন দেখালাম উনি বলছে খারাপ ফোন দেখাচ্ছ। কি বলব বলো তো?" তখন দাদা বলে, "আচ্ছা তুই একটা কাজ কর। তুই না কিছুদিন হয়তো বেশ প্রত্যেকদিন ধরে কাজ করছিস তো কোনো ছুটি নেই। তো তুই একটা কাজ কর। তুই ৫-৬ দিন একটুখানি ছুটি নে। তারপর তুই দেখ কাজে আয়। তোর দেখ কাজে মনটা বসবে।" তখন আমি দাদার কথা মতো বলি যে, "আচ্ছা ঠিক আছে দাদা তুমি যা বলবে তাই।" তো আমারও মনে একটা জিনিস আসলো যে চলো ৭-৮ দিন বেশ ছুটি পাবো। দাদা টাকা তো দিয়েই দেবে অবশ্যই। একটু ছুটি কাটাই। তো এইটা ভেবে বেশ আমি ওই ৭-৮ দিনের ছুটিতে মানে ছুটি ভেবে বেশ কিছু বাজার-টাজার করে নিয়ে আমি বাড়ি গিয়ে বাড়িতে গিয়ে দেখলাম যে সে ভাই আমার যে আমার পাশে থাকতো আমার প্রতিবেশী, সে ঘরেই রয়েছে। তো যাই হোক আমি আর তার রুমে যাইনি সেদিনকে কেন কি তার ঐরকম বিহেভিয়ার আমার ভালো লাগতো না। হঠাৎ আ এরকম বাজে খারাপ একটা বিহেভিয়ার করতো, কথাবার্তা বলতো না। সেও আমার রুমে আসতো না। তো আমিও তার রুমে আর যাইনি। তো আমি ঘরে গিয়ে আমার মতো রান্না-বান্না করে, খাওয়া-দাওয়া করে শুয়ে আছি। হঠাৎ যখন আমি শুয়ে আছি, আমি দেখছি মানে আমি চোখ বন্ধ করে শুয়ে রয়েছি যখন, আমি হঠাৎ তখন মানে এহসাস করছি একটা জিনিস যে এরকম কিছু তো একটা জিনিস যেটা আমার মানে খাটের আশপাশ দিয়ে ঘুরছে।
আমি তখন ভাবি যে হয়তো আমার পাশেই বাড়ি যে প্রতিবেশী আছে সে ভাই এসে আমার ঘরে ঘুরছে কোনো কারণে। তখন আমি চোখ খুলে দেখি যে না, কিছুই নেই, কোনো কিছুই নেই। আমি আশপাশে তাকালাম, না কিচ্ছু না। তখন আমি ভাবলাম যে হয়তো সত্যি দাদা ঠিকই বলেছে, আমার মাথাটা বোধহয় গেছে। তো এই ভেবে আমি আবার শুয়ে রয়েছি। আবার আমার মনে হয় যে আমার খাটের আশপাশ থেকে কিছু তো একটা ঘুরছে, একটা জিনিস চক্কর কাটছে। মানে আমি তার এহসাসটা করছি যে লাইক একটা জিনিসের পায়ের আওয়াজ, একটা হালকা একদম মৃদু আওয়াজ যেটাকে বলে, ওরকম একটা আওয়াজ, এরকম একটা সাইড থেকে কেউ গেলে যে একটা হাওয়া কাটার, সেই জিনিসটা বুঝতে পারছি আমি। তো তখন আমি চোখটা খুলে দেখি যখন আবার কিচ্ছু নেই। তো এরকমভাবে হতে ২ বার হতে আমি বললাম, "নাহ, একটুখানি খাওয়া-দাওয়া করে নিয়ে আমি ঘুমাই গিয়ে।" তো আমি রান্নাবান্না করতে যাই। আমার রান্নাবান্না করে সবকিছু খাওয়া-দাওয়া করে নিয়ে আমি যখন গিয়ে রুমে আমার শুই, হঠাৎ আমি যখন ঘুমাচ্ছি আমার মনে হলো কেউ তো আমার পায়ের কাছে এসে বসলো। তো এইটা মানে আমি ঘুমের ঘোরে আমার ঘুম বড় হালকা। মানে একটা যদি পাতাও পড়ে না আমার ঘুম ভেঙে যাবে এরকম ধরনের। তো আমি না হঠাৎ বুঝতে পারলাম যে আমার রুমের মধ্যে গেট কিন্তু বন্ধ। কিন্তু আমার খাটের কাছে এসে কেউ বসলো। আমি হঠাৎ চোখ খুলে দেখি যে না, কেউ তো নেই। গু ঘরের গেট যেরকম বন্ধ ছিল সেরকমই বন্ধ রয়েছে। কিন্তু আমার পায়ের কাছে কেউ বসার মতো মনে হলো। তখন আমি ভাবলাম যে আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি মাথা-ফাথা খারাপ হয়ে যাচ্ছে? তো যাই হোক আমি এই ভাবতে আবার ঘুমের ঘোরে উল্টো পাশ ফিরে আবার কিন্তু ঘুমিয়ে পড়ি। কিন্তু সেদিনকে এই যে জিনিসটা ঘটবে এইটা কোনোদিন আশা করিনি আমি। কেন কি আমি যখন ঘুম থেকে উঠি তখন বেশ আ মানে সন্ধে হচ্ছে ৮ঃ০০ ৮:৩০ বাজছে সন্ধেবেলায়। তখন আমি কিন্তু বেশ সন্ধেবেলা ৮ঃ০০ ৮:৩০ বাজছে। তখন আমি একটুখানি বাথরুম করতে যাই বাইরে। বাথরুম করতে বেরিয়ে আমি দেখি যে আমার পাশের বাড়ির যে আমার প্রতিবেশী সে কিন্তু ঘরে নেই তার। তো যাই হোক আমি বাথরুম করে যখন বেরোই, আমি দেখছি বেরিয়েই যখন আমি ঘুরে গেটটা আমার বাথরুমের লাগাচ্ছি, বড়ই বিকট একটা জিনিস আমার ঘরের উপরে বসে রয়েছে। ঠিক বলতে অনেকটা হনুমানের মতো আর কিছুটা কুকুরের মতো দেখতে জিনিসটা। কিন্তু ওটা কি জিনিস, ওটা কোনো পশু বলে তো মনে হয় না, কেন কি কোনো পশুর চোখ এরকম লাল হয় না। ফলে ওই অন্ধকারের মধ্যে আমি ভালো করে বুঝতে পারছি যে ওই জিনিসটার চোখগুলো লাল টকটক করে জ্বলছে আর মানে বিকটভাবে আমারই দিকে তাকিয়ে রয়েছে। আমি যেই মুহূর্তে দেখি আমি ওই মুহূর্তে আবার বাথরুমে গেটটা খুলে বাথরুমে ঢুকে যাই। বাথরুমে ঢুকে আমি আমার পায়ের কাছে একটা বালতি ছিল, ওই বালতিতে লেগে আমি বাথরুমের মধ্যে খুব জোরে উল্টে পড়ি। কিন্তু আমি একটাই জিনিস মাথায় ঘুরছি যে এইটা কি দেখলাম আমি আমার ঘরের উপর। মানে যেই ঘরটায় অভিনব ভাই থাকতো ওই ঘরেরই চালের উপরে মানে অ্যাসবেস্টসের উপরে ওই জিনিসটা বসেছিল। অভিনব ভাই দেখে এতটাই ভয় পেয়ে গেছে যে অভিনব ভাই কিছু বলার ক্ষমতা নেই। আমি তখন একটাই জিনিস ভাবছি যে এই জিনিসটা কি দেখলাম, এটা কি? তখন আমার কোনো রকম শরীরের মধ্যে ব্যথা লাগছে না। যে আমি পড়ে গেছি যে আমার ব্যথা লাগবে, কোনো ব্যথা লাগছে না। আমার মাথায় একটাই জিনিস ঘুরছে এটা কি দেখলাম? কিন্তু কিছুক্ষণ পর একটু সাহস করে উঠে আমি বললাম, "না, রুমের মধ্যে তো যেতেই হবে। যদি ওই জিনিসটা আমার রুমে ঢুকে যায় তাহলে কি হবে? আমি না রুমে যেতে পারবো, না বাইরে থাকতে পারবো। যদি রুম থেকে আমাকে বাইরে এসে অ্যাটাক করে কোনো রকম।" আমি এইসব মাথার মধ্যে ভাবতে আমি কিন্তু একটুখানি মুখটা বাড়িয়ে দেখি আ মানে বাথরুমের গেটটা থেকে যে উপরে ওই জিনিসটা রয়েছে নাকি? কিন্তু দেখলাম নেই। যখন নেই দেখে আমি তখন বাথরুমের গেটটা আরেকটু খুলে আমি একটুখানি লেফট রাইট চেক করে একটু আমার বাথরুমের চালের উপর চেক করে দেখলাম যে ওই জিনিসটা বসে আছে নাকি, এরকম হতে পারে আমার চালের উপরে রয়েছে, আমি বেরোতেই আমার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমি সেটা দেখলাম নেই। তখন আমি বাথরুমের গেটটা ওরকমই শুধু রেখে আমি দৌড় দিই আমার রুমের মধ্যে। আমি রুমের মধ্যে গিয়ে আগে কিন্তু মানে এদিক করে ভালো করে দেখি যে কোনো জায়গায় কি ওই জিনিসটা আমার রুমে তো ঢুকেনি, খাটের তলায়। সবকিছু দেখে আমি আমার ঘরের গেটটা বন্ধ করে চুপ করে শুয়ে থাকি। তখন আমি বললাম আমি ঘরে যখন গেটটা বন্ধ করে চুপ করে শুয়ে পড়ি। যখন ঘরের রুমে শুয়ে পড়ি তখন আমি একটাই জিনিস ভাবছি মনের মধ্যে যে এটা আমি কি দেখলাম? এই জিনিসটা কি? বড়ই তো বিকট জিনিস। এই জিনিসগুলো ভাবতে মানে আমার সেদিনকে রাত্রেবেলা ঘুম আর যা আমার ঘুমের ঘোর ছিল সব দুটোই ভেঙে যায়। তো
তো আমি এই জিনিস ভাবতে ভাবতে সেদিন পুরো রাত আমি ঘুমাইনি। সকালবেলা আগে আমি চুপচাপ, যেই সকালবেলা ভোরের আলো ওঠে আর মানে আমাদের আশপাশে মানে মোরগ ডাকতো ভোরবেলায়, আর যেই নামাজের আওয়াজ পেলাম, যেই নামাজের আওয়াজ পেলাম তখনই আমি গেট খুলে বাইরে বেরোই। বাইরে গেট খুলে বেরিয়ে আগে গিয়ে আমি একটুখানি নিজে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে আমি চলে যাই যার কাছ থেকে আমি ঘরটা ভাড়া নিয়েছিলাম তার কাছে। তাকে গিয়ে বলি যে, "দাদা, আমি না এরকম জিনিস দেখেছি বাড়িতে। এটা কি বলতে পারবে? কোনো কি পশু জাতীয় জিনিস আছে নাকি এরকম জঙ্গলের ভেতরে?" তখন সে বলে, "হ্যাট! ভাই, কি বলছো তুমি? পাগল-টাগল হয়ে গেছো নাকি? এরকম আবার কোনো পশু হয় নাকি? তুমি নিজেই ভেবে দেখো না। এরকম কোনো পশু হয়? যে কিছুটা হনুমানের মতো, কিছুটা কুকুরের মতো? কি বলছো?" তখন বলে যে, "না দাদা, আমি সত্যিকারে এরকম লাল, লাল চোখ এরকম রাত্রেবেলা কালকে দেখেছি।" বলে, ভাই, ভুল-টুল জিনিস দেখছো? আর হয়তো তোমার যদি আমার বাড়িতে না থাকার ইচ্ছা থাকলে থেকো না ভাই। এইসব ভুল-টুল জিনিস মানুষের কাছে মানুষের কাছে ছড়িও না, এসব জিনিস রটিও না, আমার ঘরে আর ভাড়া হবে না।" তখন বললে, "না দাদা, আমি কেন এরকম কথা বলবো? আমি সত্যি কথা বলছি তোমাকে। আমি দেখেছি বলেই তো বলেছি।" তখন সে বলে তখন সেই দাদা আমাকে বলে, যাও, যাও, তুমি বাদ দাও ওইসব। তোমার আমি বুঝতেই পেরেছি। এখন বাড়িতে থাকার ইচ্ছা নেই। তুমি ভাই জামা প্যান্ট গুছিয়ে নিয়ে চলে যাও ভাই। এইসব জিনিস কারোর কাছে রটিও না। তুমি আজকেই ঘর দেখো, পারলে আজকেই চলে যাও, কোনো ব্যাপার নয়।" তখন আমি বলি যে, "আচ্ছা ঠিক আছে দাদা, যাই হোক, তুমি যখন সেইটাই বলছো তাহলে আমি তাই করি।" তখন বেশ আমি মুখটা ছোট করে আমি ঘরের বাইরে চলে আসি। তার বাড়ি থেকে তার বাড়ির থেকে বেরিয়ে যাই। বাইরে থেকে বেরিয়ে আমি আরও ২ জায়গায় কথা বলি। মানে ওই ইয়ের জন্য, ঘর ভাড়ার জন্য। কিন্তু আমি কোনো জায়গায় ঘর ভাড়া পাই না। তো আমি নিজের মতো নিজে আবার নিজের বাড়ি চলে যাই। এই বাড়িতে গিয়ে আমি ভাবি যে, আমার সাথে কি হচ্ছে হঠাৎ? এত তো সবকিছু ভালো যাচ্ছিল এতদিন ধরে। কিন্তু হঠাৎ আজ এই কিছুদিন ধরে এরকম কেন হচ্ছে? তখন হঠাৎ আমি এই ভাবতে, ভাবতে আমার চোখ যায় সেই বাস্কটার দিকে। আমি বললাম, "না, এই বাস্কটা মনে হচ্ছে না আমার স্যুট করছে না। অনেক জিনিসে তো আছে যে মানুষের স্যুট করে না? এই বাস্কটা হয়তো স্যুট করছে না। আমি না এই বাস্কটা ওকে দিয়ে দিই।" তো তখন দেখি আমি যে ও না ঘরে নেই। তখন আমি ভাবলাম, ঘরে নেই, কি ব্যাপার? তো হয়তো কাজে গেছে। তখন আমি ওকে দেখি, তখন আমি বাস্কটা নিয়ে ওর ঘরের কাছে যখন যাই তখন দেখি ও ঘরে নেই। তো বললাম, "যা, ঘরে নেই? ঠিক আছে। যাই হোক, বিকালবেলা যখন আসবে তখন দিয়ে দেবো।" কিন্তু দেখলাম বিকালেও কিন্তু সে বাড়ি ফিরল না। এরকমভাবে আরও ১ দিন কেটে গেল, সে কিন্তু বাড়ি ফিরল না। গোটা ১ দিন সে বাড়িতে আসেনি। তো পরের দিন যখনই সে বাড়িতে আসে তখন আমি আগে তাকে নিয়ে গিয়ে বলি যে, "ভাই, এ নাও তোমার বাক্সকটা তোমার কাছে রাখো। এই বাক্সকটা মনে হচ্ছে আমার স্যুট করছে না।" তখন আমাকে সে বলে, "না, না, 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 এই বাক্স ভাই আমি রাখবো না। তোমার কাছেই রাখো। আমি তোমার জন্য কিনে নিয়ে এসেছি বলে কথা। আর কারোর জন্য কিছু কিনে এনে সেটা কি ফেরত দেওয়া উচিত?" তখন বলে যে, "দেখো, কি উচিত না উচিত আমি জানি না। এই বাস্কটা আমার স্যুট হচ্ছে না। আমার কিছুই, এই বাস্কটা যবে থেকে আমার ঘরে এসছে তবে থেকে আমার সাথে ভালো কিছু হচ্ছে না। সে তাতে হয়তো তোমার খারাপ লাগতে পারে, বাট কিন্তু আমি এই বাস্কটা আমার কাছে রাখতে পারবো না। এই বাস্কটা ভাই তোমার কাছেই রাখো।" তখন সে বলে, "না, আমি এই বাস্ক কিছুতেই রাখবো না। নয় তুমি নিয়ে যাও, তোমার কাছেই রাখো।" আমি বললাম, কিরকম অদ্ভুত মানুষ রে ভাই! আমি বাস্ক রাখবো না বলছি, আমার স্যুট করছে না, কিন্তু সে বাস্ক নিতে রাজিই নয়। তখন আমি তাকে জোর করতে শুরু করি যে, "না, তোমাকে বাস্ক রাখতেই হবে।" বলে আমি তার মানে একটা শোকেস মতো ছিল, তার উপরে বসিয়ে দিয়ে আমি মানে পিছন ঘুরে চলে আসছি আমার ঘরের দিকে। সে কিন্তু তখন আবার দৌড়ে এসে আমাকে হাতটা ধরে টেনে ধরে বলে যে, "না, না, তোমার বাক্স তোমার কাছে রাখো।" আমি বলি, তখন আমি রেগে গিয়ে বলি, "আচ্ছা মানুষ আছেন তো আপনি, বড়ই অদ্ভুত। আপনাকে বলছি আমি এই বাস্কটা রাখবো না। তোমার এই বাস্ক ভাই আমার জন্য খারাপ হচ্ছে। আমার যবে থেকে এই বাস্ক পেয়েছি, তুমি দিয়েছো আমাকে, আমার যত টাকা পয়সা ছিল সব চলে গেল। আমার সাথে খারাপ, খারাপ জিনিস হচ্ছে। বলছি তোমাকে, তুমি কি বুঝতে পারছো না?" তখন সে বলে যে, "আস্তে গলায় কথা বলো। এত চিল্লে কথা বলার কি আছে? কি তুমি কি ঝগড়া করছো আমার সাথে?" তখন আমি রেগে গিয়ে ওই বাস্কটা ওরই ঘরের মধ্যে ছুঁড়ে মারি। বাস্কটা একদম তুলে আছাড় দিই একটা। যখন এই বাস্কটা আমি রুমের মধ্যে তুলে আছাড় দিই, তখন ও বলে, "এ ভাই, তুমি এটা কি করলে? কি করলে তুমি আমার ঘরে?" তখন বললাম, "আমি এটা ঠিকই করেছি তোমার সাথে।" কিন্তু যখন ওই বাস্কটা আমি মানে তুলে আছাড় দিই, তখন দেখি ওই বাস্কর ভেতর থেকে কিছু সেফটি পিন, কিছু মানে
শুকনো লেবু ধরনের জিনিস, শুকনো লেবু বোঝা যাচ্ছে, শুকনো কিছু লেবু, কিছু সেফটি বিন, কিছু চালের গুঁড়ি, মানে চালের টুকরো, ভাঙা ঠাঙা টুকরো, এরকম অনেক রকম জিনিস, কিন্তু কিছু সিঁদুরের টুকরো। ওগুলো মানে ঠিক যে উপর থেকে একটা পন্স মতো লাগানো ছিল, একটা রেড কার্পেটের মতো, ওর উপরটা টাকা টাকা রাখা যেত, ওগুলো ওর ভিতরে ঢোকানো ছিল। কখন আমি এরকমভাবে ভিতরে তো খুলে দেখিনি যে ভিতরে কি রয়েছে। ওইটা যখন তুলে আচার মারি, ওইটা ভাঙার পর ওই ভিতর থেকে বেরোয়, তখন ও বলে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এরকমভাবে চিল্লাতে শুরু করে। আমি তখন বললাম যে সব শেষ হয়ে গেল, কি শেষ হয়ে গেল? আর এইগুলো কি? এইগুলো বাক্সর ভেতরে ছিল। এই কি জিনিস করে দিয়েছিলে ভাই তুমি আমাকে? বলছে তুমি ফালতু একটা ছেলে, তোমাকে ভালো একটা জিনিস আমি দিলাম, তোমাকে মানে নিজ ভালোবেসে তুমি সেই জিনিসটা রাখতে পারলে না। তখন আমি বললাম হ্যাঁ, কি ভালো করে দিয়েছো তুমি, তো সে তো দেখতেই পাচ্ছি। তখন ও বলতে শুরু করে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কি করে দিয়েছি না করে দিয়েছি সে আমি জানি, আমি তোমার ভালোর জন্য দিয়েছিলাম, আর এই সব জিনিস বাক্সর ভিতরে ছিল আমি জানতাম না। এই বলে যখন ও চিল্লাতে শুরু করে নিজের রুমের মধ্যে, আমি বলি দূর ভাই, ও চিল্লাক গে, পাগল ছাগল লোক একটা, আমাকে উল্টাপাল্টা জিনিস করে দিয়েছে। আমি আমার রুমে চলে যাই। আমি রুমে যাওয়ার পর দেখি ও বিকট চিল্লানো শুরু করে নিজের রুম থেকে, বিকট লেভেলে। যখন আমি দৌড়ে আবার তার রুমের সামনে যাই, তখন দেখি সে না একটা মানে পাগল মানুষ যেরকম ছটপট করে, সেরকম পাগল মানুষের মতো, বা একটা মাছকে জল থেকে বার করলে যেরকম ছটপট করে, সেরকম রুমের মধ্যে ছটপট করছে। কেন, তার কারণ কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু যখন এরকম ছটপট করে দেখছি, তখন আমি সঙ্গে সঙ্গে ফোন করি আমার যার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছিলাম তাকে। তখন আমি তাকে ফোন করে বলি যে আমাদের যে প্রতিবেশী যে এরকমভাবে মানে বিহেভিয়ার করছে, ছটপট করছে, মনে হচ্ছে কোনো রকম শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। সে দৌড়ে আসেন, কিছুক্ষণের মধ্যে সে এসে বলে যে ভাই কী হয়েছে? সে কোনো রকম কথা বলার অবস্থাতেই নেই সেই মুহূর্তে। তো যাই হোক, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর বলে তাকে আমরা হসপিটালে নিয়ে যাই ধরে, ওরকম অবস্থা দেখে। কেন কি আমাদের যে আর কাছে ভাড়া নিয়েছিলাম সে দাদা বলে হয়তো ওর কোনো রকম আঘাত লেগেছে, মানে তুমি ওই জিনিসটা ভেঙে দিয়েছো বলে, হয়তো ও খুবই ভালোবেসে দিয়েছিল, হয়তো ওর মানে জিনিসটা খুব খারাপ লেগেছে, হয়তো ওর কোনো রোগ ছিল একটা, যে জিনিসটা হিট করে গেছে, ওই জন্য হয়তো ওরকম করছে। তো তখন আমি বলি আচ্ছা তাহলে হসপিটালে নিয়ে যাবো। তখন ওকে হসপিটালে নিয়ে যাই আমরা। কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে ওকে আমরা, ওই দাদা আর আমি অনেকক্ষণ ওখানে ছিলাম। কিন্তু আমরা যখন চলে আসছি আমাদের বাড়িতে, তারপর কিন্তু আমাদের হসপিটাল থেকে ফোন করে খবর দেয় যে সে তার ডেথ হয়ে যায় হসপিটালে। আমরা চলে আসার কিছুক্ষণ পর তার ডেথ হয়ে যায়, সে আর বেঁচে নেই। মানে এই জিনিসটা থেকে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে ওই বাস্কটার মধ্যে এমন একটা জিনিস কিছু করে দিয়েছিল সে, যে যেন অভিনব ভাইয়ের কোনো জিনিসই ভালো না হয়, আর আস্তে আস্তে অভিনব ভাই পুরোই শেষ হয়ে যায়। এটা কারণ করার আমার যতদূর মনে হয়, আর যতদূর আমি অভিনব ভাইয়ের সাথে ডিসকর্ডে বসে ডিসকাস করেছিলাম, এই জিনিসটাই করা হয়েছিল জেলেসির জন্য। এই পুরো জিনিসটা যে জেলেসি ছিল তার মনে, এই জেলেসির কারণে করা হয়। কেন কি অভিনব ভাই একটা মোবাইলের দোকানে কাজ করে এত দূর থেকে বাড়ি ছেড়ে চলে আসার পর যে এত কিছু করে নেয় একা একা, নতুন ফোন, নতুন এই ওই করে নেয় কাজ। তো এই জন্য জেলেসির কারণে সে এরকম কোনো তন্ত্রবিদ্যা করে এনে ওই বক্সের মধ্যে সেটা অভিনব ভাইকে দেয়। তো বেশ, আমি আগেই তোমাদেরকে বললাম যে আজকের ঘটনাটা বেশ বড়ই অদ্ভুত আর বড়ই ভৌতিক হবে। তো যাই হোক, ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের জন্য কিছু আমি রিসার্চ করছি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর, যার ভিডিও তোমরা এই চ্যানেলে খুব তাড়াতাড়ি পাবে। ভালো করে রিসার্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর অল ডিটেলসের সাথে আমি ভিডিওটা নিয়ে আসবো। আমি আরও আমার কিছু ফ্রেন্ডস ওই জিনিসটার মধ্যে কাজ করছি তথ্য কালেক্ট করার জন্য। বেশ ঘটনা আর ভিডিওটা ভালো হবে ওই ভিডিওগুলো। তো তৈরি থেকো। তো যাই হোক, আজকে এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কোন পার্টটা সবথেকে বেশি ভয় লাগলো আর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। তো চলো, আজকের জন্য ঘটনাটা এই অবধি থাকলাম। আবার দেখা হবে কালকে ঠিক 3টের সময়। তো আজকের জন্য টাটা।